বাণিজ্যে বসতে লক্ষ্মীর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন দ্য হারমিস ভয়েসেস এর ডিরেক্টর শ্রী অভিজিৎ দাস। অভিজিৎ দাসকে আমি স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার অভিজিৎ, একটা কথা জিজ্ঞেস করি যে হারমিস ভয়েসেস এর বয়স কত বছর হলো? এটা আমরা স্টার্ট করেছিলাম 2014-এ, 14-তে। 14 মানে 10 বছর হতে 10 চললো বছর প্রায়। হতে চললো। তো 10 বছর ধরে হতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি যে অভিজিৎ কিন্তু ট্রাভেল এবং ট্যুরিজমের ক্ষেত্রে একজন উদ্যোগপতি, এবং সেই উদ্যোগপতি বলেই কিন্তু আজকে তার উদ্যোগে হারমিস ভয়েসেস এই 10 বছরের জয়যাত্রা সমাধা করেছে। এই যে বিষয়টা, ট্যুর অপারেটর আমরা বলি বা ট্যুর যারা সংগঠন করেন, একটা ট্যুর অপারেটর কথাটা শুনতে খুব ভালো লাগে না, কিন্তু ট্যুর সংগঠন করেন যদি বলি, ট্যুর সংগঠনের ব্যাপারটা কিভাবে আসে? দেখুন, আপনি যেটা বলছেন, আমরা না অ্যাকচুয়ালি আমরা ট্যুর অপারেটর হিসেবে আমরা বলি না, আমরা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স দিই। আমরা আমাদের যে সংস্থা হারমিস ভয়েসেস প্রাইভেট লিমিটেড, আমরা লাইফ টাইম অপরচুনিটি দিই টু দ্য ক্লায়েন্টস ফর টুগেদারনেস। সবাই মিলে আমরা কাজ করি উইথ দ্য যারা বেড়াতে যায়, প্লাস আমরা সবাই মিলে একটা টুগেদারনেস এর মধ্যে দিয়ে এটা আমরা করি। এবং শুধু তো আমরা ট্যুর করি না, আমরা তার সাথে আমাদের আর একটা ভার্টিক্যাল আছে। আমরা প্রথম স্পোর্টস ট্যুরিজমটা ইস্টার্ন ইন্ডিয়াতে নিয়ে এসেছিলাম, স্টার্ট করেছিলাম। তো এইটার একটা ভার্টিক্যাল আছে। এবং এই যে ট্যুর অপারেটর না, আমরা একটা হোলিস্টিক, আমরা করি কি একটা লাইফস্টাইল ট্যুরিজমটা করি অ্যাকচুয়ালি। আমরা তার সাথে জড়িত থাকে অনেক কিছু। তার সাথে টোটাল একটা ওয়ান উইন্ডোর মধ্যে আপনি আমাদের সংস্থা থেকে আমরা অনেক কিছু করি। দ্যাট ইজ স্টার্টিং ফ্রম ভিসা অ্যাসিস্ট্যান্স, ট্রেন বুকিং, আপনার ফ্লাইট বুকিংস থেকে আরম্ভ করে সব, ইউরো রেল এর বুকিং থেকে আরম্ভ করে প্যাকেজেস, ম্যাচ দেখা, খেলা দেখার সবকিছু নিয়ে আমরা একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ আমাদের ক্লায়েন্টস। অর্থাৎ বুঝতে পারছি যে পূর্ব ভারতের প্রথম স্পোর্টস ট্যুরিজম অর্থাৎ ক্রীড়া পর্যটন, তার হোতা কিন্তু আমাদের সঙ্গে বসে আছেন এবং তিনি একজন সফল উদ্যোগপতি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা জানি যে বিশ্বকাপের সময়, ইউরো কাপের সময়, লা লিগার সময় প্রচুর ট্যুরিস্টদের তিনি পাঠান এই সমস্ত ম্যাচ দেখতে। তো এই রেটটা কিরকম? প্যান ইন্ডিয়া থেকে স্কুলের ছেলেমেয়েরা আমাদের সাথে গেছে, আমরা গিয়ে ওখানে ট্রেনিং করেছি। ওখানে একটা ওদের ইউকের সাইডের সাথে ওই এজ গ্রুপের ম্যাচে ছেলেদের সাথে, ছেলে মেয়েদের সাথে, আমাদের এজ গ্রুপের ছেলে মেয়েদের সাথে একটা টুর্নামেন্ট হয়েছে, ম্যাচ করি, এটাও করিয়েছি। এবং আমরা উই আর ওয়ান অফ দ্য ফার্স্ট থিং যেটা বার্সেলোনাতে আমরা ক্র্যাক করেছি। বার্সেলোনাতে গিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে লা মেসিয়া এবং এতে আমরা ট্রেন করেছি। এবং সেখানে ওরা ওদের প্রপার কোচেদের আন্ডারে ট্রেন করতে পেরেছে। মেসির খেলাও দেখতে পারে, তখন মেসি বার্সেলোনাতে ছিল, মেসির খেলাও দেখেছে। তার সাথে একটা দারুণ ভাবে তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং স্কেডিউল, যেটা ট্রেনিং হয়েছে সেটা নিয়েছে তারা সফলভাবে এখানে আবার তারা খেলাধুলো স্টার্ট করে। আমি একটা কথা আপনাদের জানাতে ভুলে গেছি, আমাদের এই উদ্যোগপতি কিন্তু একজন খেলা মনস্ক মানুষ এবং মোহনবাগান ক্লাবের তিনি আজীবন সদস্য শুধু নয়, মোহনবাগান ক্লাবের তিনি একদম অন্যতম পৃষ্ঠপোষকও বটে। মোহনবাগান ক্লাব তোমার রক্তের সঙ্গে কিরকম ভাবে জড়িয়ে আছে? না, আমাদের মোহনবাগান ক্লাব আমরা হাওড়ার বেসিক্যালি লোক। সে দাদু বাবার আমল থেকেই দেখি সব মোহনবাগান ছাড়া তো কিছু ভাবতে পারি না। মোহনবাগানই হচ্ছে, আমি লাইভ মেম্বার না, আমি মোহনবাগানের মেম্বার, কিন্তু ওটা লাইভ নয়। বাট বহু বছর ধরে আমি মোহনবাগানের মেম্বার। আর মোহনবাগান মাঠ তো ভীষণভাবে টানে, মোহনবাগান তীর্থভূমি। একদম। এই যে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল গেল, অর্থাৎ আমরা যেদিন কথা বলছি তার আগের দিন, অর্থাৎ সোমবার দিন মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়ের 1911 সালে 2-1 হারিয়েছিল হিস্ট্রি অফ রেজিমেন্ট শায়ারকে, সেই দিনটি পালন করলো। তো এই যে পালন করাটা এরকম স্পোর্টস ট্যুরিজমের ক্ষেত্রে এটা তো একটা ভালো দিক হতে পারে, তাই নয়? ওইটা একটা তো স্বাধীনতার একটা উন্মাদনা। স্বাধীনতায় আমরা যদি ফুটবলে হারাতে পারি, আমরা ব্রিটিশকে এখান থেকেও আমরা উৎখাত করতে পারবো। সেইটা একটা চলে এসছে, করেছে। এবং এইরকমই জিনিসকে নিয়ে যদি আমরা একটা প্যাশনটাকে ধরে রাখি, ফুটবল হোক, ক্রিকেট হোক, বাট হোয়াট এভার স্পোর্ট মেবি, নট শুধু কেন ক্রিকেট বা ফুটবল, অ্যাথলেটিক হোক, হকি হোক, এইগুলো হোক। আজকে যেমন শুটিং এ যেরকম মনু ভাগত সেকেন্ড ব্রোঞ্জ পেয়েছে। শি ইজ দ্য ফার্স্ট লেডি, ফার্স্ট অ্যাথলিট ইন্ডিয়া থেকে যে একটা একটা অলিম্পিকে 2খানা মেডেল পেলো। সেটা কম কথা না, কেউ পাবে বলে আর মনে হয় না আমাদের ইন্ডিয়াতে। এতদিন হয়ে গেছে, ধ্যানচাঁদ 3টে অলিম্পিক গোল্ড পেয়েছে, কিন্তু পরপর 3টে অন্য তিনটে সিগনিফিকেন্ট অলিম্পিকে, 4 বছর অন্তর অন্তর। কিন্তু মনু
মানু ভগত পেয়েছে এটাতে। সো এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। আর আপনি যেটা বললেন, অবশ্যই একটা স্পোর্টস এর সাথে একটা এই ইভেন্ট গুলো এরকম এরকম যদি আরো আরো সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, শুধু তো এইটা না, হ্যাঁ 29 জুলাই না, আরো নিশ্চয়ই ভালো ভালো স্মরণীয় মুহূর্ত আছে, যখন আমরা এশিয়াডে মানে সোনা জিতেছি, হ্যাঁ এইগুলো 1962 সোনা হ্যাঁ সোনা জিতেছি, বা আরো কিছু যদি ভালো মোমেন্ট থাকে সেগুলোকে নিয়ে অবশ্যই ডেভেলপ করা যেতে মানে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা তো আমরা ফুটবল প্রশাসনের আমরা বিদেশে যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বিদেশে যাই স্পোর্টস ট্যুরিজম করতে, এবং সেক্ষেত্রে খেলা এবং আনুষঙ্গিক বেড়ানোটাও আমাদের কাজ থাকে। না, আমি জয়ন্তদা এখানে একটা জিনিস বলি, মানে আমরা বিদেশে যাই স্পোর্টস ট্যুরিজমটাকে মানে ট্রেনিংটা নেওয়াতে। আমি দেখেছি, এখন অবশ্য কিছুটা মডার্ন ট্রেনিং এসছে, ওরা কিন্তু ফার ফার আহেড। আমি স্পেনে দেখেছি, আপনিও গেছেন তো, আপনি জয়ন্তদা দেখেছেন স্পেনেতে, মানে 4 বছর 5 বছর বাচ্চা 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 ছেলেদের সমস্ত ক্যাম্প হচ্ছে, তাদের ট্রেনিং স্কেডিউল আলাদা, ফুটবলের ওয়েট আলাদা, সবকিছু আলাদা, কিন্তু তাদের একদম মানে আল্ট্রা মডার্ন ট্রেনিং যেটা ডায়েট বলে, আলাদা, সবকিছু ডায়েট আলাদা। আলাদা। এবং সেখানে দেখে বলে দিচ্ছে, একটা মানে স্পোর্টস মেডিসিন এত ডেভেলপ, দেখে বলে দিচ্ছে যে এই প্লেয়ারটা লেফট ফুটার হবে না রাইট হবে, সে ডিফেন্সে খেলবে না গোলকিপারে যাবে, ও ফরওয়ার্ড হবে না কি অ্যাপটিটিউড দেখে তার অ্যাপটিটিউড টেস্ট করে 6 দিচ্ছে। সেকেন্ড বলছে যে ইউ হ্যাভ গট অনলি 6 সেকেন্ডস টু ডিসাইড যে তুমি বলটাকে কোন দিকে পাস করবে, বা তোমার কাছে তুমি বল রিসিভ করলে এবং বল হোল্ড করলে, কিংবা তুমি বলটাকে চেস করলে। রন্ডো ফুটবল যেটা আমরা এতে গিয়ে দেখলাম, বার্সেলোনাতে গিয়ে, স্পেনে গিয়ে দেখলাম। তো এইটা না ওরা অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছে, এবং শুরু করে কি একদম রিলিজিয়াসলি করে এটা। এইখানে কিন্তু সেটা এখনো পর্যন্ত আমাদের কোনো ক্লাবের ওই ইনফ্রাস্ট্রাকচার নেই। এবং যে ফিল্ডে ওরা খেলে মানে ক্রিকেট, এখন তো আমরা দেখি যে মানে প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে মাঠের ভেতরে গাড়ি চলে যাচ্ছে, বাইক চলে যাচ্ছে সব, কিন্তু ফিল্ড ওদের কাছে মাঠটা হচ্ছে একদম তীর্থভূমি। তীর্থভূমি। মানে খেলা হয়ে গেলে আপনি জুতো পরেও ঢুকতে পারবেন না মাঠের ভেতরে। সেটা একদম বাচ্চাদেরও, মানে এই নয় যে একদম মানে সব বড় বড় ক্লাব করে, কিন্তু সেটা নয়। ইংল্যান্ডে বলুন, আমি যেখানে বলুন, জার্মানিতে বলুন, স্পেনে বলুন, দে ডোন্ট অ্যালাউ অ্যাকচুয়ালি। ওটা হতেই পারে না যে তুমি ফুটবল পিচের ভেতরে তুমি ঢুকবে আফটার দ্যাট ম্যাচ, অ্যাবসলিউটলি নো। ওরা সেই মাঠটাকে সেইভাবে প্রিপেয়ার করে। আমি দেখেছি সেই সময়টা ম্যানচেস্টার ইউনাইটেড 4G তে খেলছে, ম্যানচেস্টার সিটির ভেতরে আমি তখন দেখেছি 4G টার্ফে খেলছে। এইসব টার্ফই আলাদা। তো অবশ্য তাদের অনেক আরো বেশি তো আমরা পয়সা এবার আছে, একটু স্পোর্টস ট্যুরিজম থেকে জেনারেল ট্যুরিজমে আসি। হ্যাঁ। জেনারেল ট্যুরিজমের ক্ষেত্রে বিদেশ তো আমাদের থেকে অনেক যোজন এগিয়ে রয়েছে, কি মনে হয়, তাই তো? অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, ফ্যাসিলিটিস এর দিক থেকে, এবং ওখানকার যারা ট্যুরিজমটাকে অপারেট করে না, প্রত্যেকটাতে আমরা এতবার যাই, মানে তফাৎটা যেটা আমাদের মনে হয়, আমরা অনেক লেস এডুকেটেড দেন দেম। কি কারণে বলছি, ধরুন ওখানে আপনি নামলেন কোনো বিদেশে, ওখানে যে আপনাকে যে ড্রাইভার, সে বাসের ড্রাইভারই হোক কি গাড়ির ড্রাইভারই হোক, যে আপনাকে রিসিভ করতে আসবে না, হি ইজ প্রপারলি ড্রেসড অ্যান্ড উইথ প্রপার টাইম। মানে সে 5 মিনিট আগে এসে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য, কিন্তু সে 5 মিনিট, আপনি যদি 10 মিনিট পরে মানে হোটেল থেকে নামেন কি থেকে নামেন, সে বেরিয়ে চলে যাবে। বাট দে আর প্রপারলি এডুকেটেড। মানে ও আপনাকে গাড়িতে তুলবে অ্যান্ড দে উইল সি দ্যাট ইউ মেনটেন, মানে আপনি কমফর্ট জোনটার মধ্যে আছেন। গাড়ি, বাস বা আদার ভেহিকলস গুলো সেরকম ভাবে ক্লিন থাকে, প্রপারলি ক্লিন। এই নয় যে এখানে কেউ প্যাকেট খেয়ে ফেলে রেখেছে বা বাসে উঠলাম আমরা দেখি, সেসব নয়। মানে এইগুলো হচ্ছে কি যে বেসিক থিংস, যেগুলো কেন বিদেশ এত মানুষ যায়, এই বেসিক থিংস যখনই আমরা এখান থেকে যাই, মনে হয় একটা সি চেঞ্জ, মনে হয় যেন আমরা আরো 50 বছর বেঁচে আছি আর ওরা 50 বছর এগিয়ে আছে। এটা কেন মনে হয়? ফর দিস রিজনস। ওখানে ট্যুরিজমটা এত সুন্দরভাবে ওরা ডেভেলপ করে রেখে দেয়, যেটা আপনি খুব সস্তার জায়গা বলছি। আমরা তো এখান থেকে যদি কাশ্মীর যেতে চাই, সেখানে আমার 50,000 টাকা কি 60,000 টাকা বেসিক খরচা হয়ে যায়। ব্যাংকক পাটায়াতে যদি যান, উইথ 3 স্টার ডিলাক্স প্রপার হোটেল, ডিলাক্স হোটেল উইথ গাড়ি, দুটো লাঞ্চ, একটা অল ব্রেকফাস্ট, দুটো লাঞ্চ, অল ব্রেকফাস্ট এবং ট্রান্সফার্স অ্যান্ড অল মানে সাইট সিইং এর টিকিট দিয়ে 18 থেকে 20,000 টাকা খরচা হয়। এই যে 18 থেকে 20,000 টাকা খরচা, মানে এখানে যেটা আমরা ধরুন কোনো জায়গাতে গেলেও হয় না, মানে অসম্ভব ব্যাপার। 18,000 টাকা দিয়ে আপনি ফরেন যাচ্ছেন, এবং সেখানে গিয়ে লোক ওয়াও বলছি, বাবা এত সুন্দর জায়গা, এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, আপনি গাড়ির হর্ন শুনতে পাবেন না কোথাও গেলে। সিঙ্গাপুরে কেউ হর্ন দেবে না আপনাকে। এবার ওরা ড্রাইভাররা এতই ট্রেন যে আপনি রাস্তার মধ্যে এসে গেলে ওরা দাঁড়িয়ে যাবে।
এবং মানে জায়গাগুলো এত সুন্দর করে রেখে দিয়েছে উইথ প্রপার টাইমিংস, প্রপার মানে আপকিপিংস, হাইজেনিক ওয়েতে রাখে। তার সাথে মানে দেখুন, শুধু তো ট্যুরিজমটা কোনো জায়গা দেখা না, ওর সাথে ফুড ট্যুরিজম আছে। যেমন আপনি একটা মানে আমি জাস্ট ব্যাংকক নিয়ে কথা বলছি বলে ব্যাংকক গেলেন, ব্যাংককে অসংখ্য স্ট্রিট ফুড ভেন্ডার্স আছে, কিন্তু ইটস নট লাইক দ্যাট যে স্ট্রিট ফুড ভেন্ডার্সটা কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে এখানে অনেক স্ট্রিট ফুড হ্যাঁ, ভেন্ডার্স একটা আছে, একটা জায়গা। আপনি হ্যাঁ। হয়তো আপনার দেখে মনে হবে না যে এটা প্লেটটাকে হাইজিনিক করা আছে কি এটা হুম। হচ্ছে, হয়তো ফুডটা ঠিক আছে, কিন্তু ওইখানে সেটা আপনি পাবেন না। ঝাঁ চকচকে সবকিছু যেন মনে হবে আপনি রেস্টুরেন্টের ভেতরেই খাচ্ছেন, অথচ আপনি স্ট্রিট ফুড খাচ্ছেন, অনেক সস্তাতে আপনি খেলেন, অনেক ফ্রেশ জিনিস আপনি খেলেন, আপনার চোখের সামনে হচ্ছে সেটা। তো এগুলো অনেক তফাৎ করে দেয় ট্যুরিজমের জন্য, একটা মানুষের কথা পকেট একটা কথা পিঞ্চের জন্য। অভিজিৎ জিজ্ঞেস করি, তোমার যখন পেয়ে গেছি, সেটা হচ্ছে যে হ্যাঁ। ট্যুরিজমটা যে বিজনেস হতে পারে, ট্যুরিজম যে একটা একটা বাণিজ্যের উপাদান হতে পারে, সেটা আমরা বুঝছি না কেন। ওই যে বললাম জয়ন্তদা, প্রপার এডুকেশনটা একটা দরকার এখানে, একটা প্রপার এডুকেশন। এই যে ধরুন কিছু মানে যারা যে সমস্ত কোর্স আছে, তার সাথে যদি ট্যুরিজমের একটা কোর্স ভালো করে যদি প্রপার লোকজনকে দিয়ে, মানে যারা আপনার মতন হুম। মানুষ যারা আছেন, যারা এতবার গেছেন, বিদেশে গেছেন, যারা প্রপারলি দেখে এসেছেন, সেই সবগুলো যদি আমরা মানে এখনকার ভবিষ্যতের ছেলে মেয়েদের শেখাই, তারাই তো ভবিষ্যৎ, তারাই তো ট্যুরিজম কোম্পানি খুলবে, কেউ রেস্টুরেন্ট খুলবে, কেউ গাড়ির চেইন খুলবে। তারা বুঝে যাবে যে আমাকে কি জিনিসটা করলে মানে আমি আরো ভালোভাবে তাদেরকে এটা দিতে পারবো। কিন্তু ট্যুরিজমে এখন প্রচুর পয়সা, মানে যেটাকে আমরা এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পয়েল ট্যুরিজম বলছি। মানে স্পয়েল ট্যুরিজম মানে ট্যুরিজমটা স্পয়েলিং না, হুম। একটা জায়গাতে এখন লোক এত যাচ্ছে, একটা জায়গাতে প্রচুর ভিড় হয়ে মানে আমি যাচ্ছে। যদি পুরীর কথা ধরি বা দীঘার কথা হ্যাঁ, ধরি, দীঘার কথা ধরুন, মানে একদম ভিড় হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে আপনি হাত পা ছড়িয়ে কিছু করতে পারছেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে। সেখানে যদি প্রপারলি আপনি চেইন ওয়াইজ বা অনেক কিছু করার আছে, সেগুলো যদি করতে পারেন, বিচ গুলোকে একটুখানি আলাদা আলাদা করে সুন্দর করে করতে পারেন। পুরীতে দেখুন একটা বিচ, পুরীর কথা যখন আপনি তুললেন, পুরীতে একটা বিচ আছে যেটাকে এখন ব্লু ফ্ল্যাগ হুম, বিচ হুম, বিচ করে রেখে দিয়েছে, তার জন্য আলাদা পয়সা দিয়ে ঢুকতে হচ্ছে। বিদেশে তো আপনি গেছেন, আপনি তো ব্রাজিলেও গেছেন, দেখেছেন, আপনার সাথে হুম, বোধহয় আমার দেখা হয়েছিল ব্রাজিলে হুম, বলে হুম, ওয়ার্ল্ড কাপের সময়। আপনি কোপাকাবানা গেছেন, হুম, বিচ অত বড় বিচ, কোথাও পয়সা দিতে হয়নি, কোথাও ঢুকতে হয়নি পয়সা দেওয়ার জন্য, কিন্তু ওই বিচেতে শুয়ে পড়া যায়, এবং শুয়ে পড়ে আছে লোক, পড়ে মানে শুয়ে আছে। আর আর্জেন্টিনার ফ্যানরা তো কেউ আর যায়নি ক্রস করে, ওটাই ছিল হুম। ওখানে। তো ঝাঁ চকচক করছি, যেমনি মিয়ামি বিচ বা আমি যত কিছু অল্প সংখ্যক কিছু পৃথিবীতে বিচ দেখেছি, প্রত্যেকটা বিচ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, কোথাও নেই। এখানে শুধু একটা জায়গাতে শুধু একটা ব্লু ফ্ল্যাগ বিচ করে রেখেছি, হ্যাঁ সেটা ডেফিনেটলি ভীষণ পরিষ্কার, কিন্তু আমি বলছি কিন্তু কি সেখানে যে আলাদা পয়সা দিয়ে যেতে সেটা হয়। আলাদা পয়সা দিয়ে যেতে হবে। আমি বলছি কি যে এইটাই যদি আমাদের, এতগুলো বিচ রয়েছে কোভালাম থেকে আরম্ভ করে আমার দীঘা হুম, পর্যন্ত, হুম। এতগুলো বিচ রয়েছে, প্রত্যেকটা বিচই যদি ট্যুরিজমের জন্য যারা ওইখানটা ওই স্পটটাতে যাচ্ছে, গোয়াতে এতগুলো বিচ, তো এইগুলো যদি আমরা ওই রকম সুন্দর করে পরিষ্কার করে যেতে পারি, সাস্টেনেবল ট্যুরিজম, মানে যেখানে আপনার প্লাস্টিক ফেলবো না, নেচারটাকে আমরা রাখবো, খেয়ে দিয়ে ওই বটলস অনেক তো আছে, মানে এইসব হুম। বটলস ওখানে বালিতে গুঁজে রাখছে, কেউ থুতু ফেলছে, কেউ ইয়ে করছে, মানে নানান রকম ভাবে লিটার করে রাখছে। সেগুলো যদি আমরা নিজেরাও একটু শিক্ষিত হই এবং এখনকার প্রজন্ম যদি এসে সেগুলোকে বোঝাতে পারে, আমার মনে হয় অর্থাৎ তাহলে খুব অর্থাৎ ভালো আমাদের হয়। যেটা করতে হবে হ্যাঁ, সেটা হচ্ছে ট্যুরিজম এবং ট্রাভেলটাকে হুম, একটা কোর্সের মধ্যে দিয়ে আনতে হবে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। একদম একদম একটা এবং অন্য ডাইমেনশন হবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এবং আমি সেটাকে তৈরি আমি করব। মানে দেখুন, এই কোর্স করেই তো লোকে একটা, কেউ সবাই তো আর চাকরি করবে না, কেউ নিজেরাও ব্যবসা হুম, করবে। বিজনেস করাও তো খুবই ভালো, তাহলে কোর্স করে ওদের একটা বিজনেস করলেও হুম, তার মাইন্ডে সেই মানে ওই সেট আপটা থাকবে যে না আমি এইভাবে করব, আমারটা আলাদা হবে। এবার আপনারটা দেখে আমিও আবার উদ্বুদ্ধ হব, হুম। না আরে এইখানে তো এক্স ওয়াই জেড করেছে, তাহলে আমি কেন করতে পারবো না এটা, আমিও ওরকম ভাবে ক্লিন করে রাখবো। আমি যদি ট্রান্সপোর্টের ব্যবসা করি, আমার গাড়িগুলোকে ওরকম ঝাঁ চকচক হবে, আমার ড্রাইভাররা প্রপারলি এডুকেটেড হবে। একটা কথা বলি, আপনি যে মুহূর্তে এনজেপি নামবেন, এক একটা ড্রাইভার এসে আপনাকে ছেঁকে ধরবে আর বলবে হুম, যে হুম। এক এক রকম রেট হবে, এতে পাহাড়ে যাবো, নিয়ে যাবে। পাহাড়ে নিয়ে যাবে। সেটা কেন হবে? এবং আরো একটা প্রবলেম কি, মানে আপনি অন্য কারোর সাথে আবার দরাদরি করতে পারবেন না, ও বলে আমি যাবো না ওখান থেকে, কেউ বলবে 4,000, কেউ বলবে 5,000, অথচ হয়তো রেট হচ্ছে 2,000 কি 2,500 টাকা। তা আমরা বলছি কি যে ড্রাইভাররা ডেফিনেটলি মানুষ, তারাও আর্ন করুক, কিন্তু তার সাথে যেটা একটা নিয়ন্ত্রিত একটা পদ্ধতিতে হবে। নিয়ন্ত্রিত পদ্ধতি থাকা এবং উচিত, এখানেই এবং ট্যুর এবং এডুকেটেড। ট্যুরিজমের কোর্সটা কাজ হ্যাঁ, করতে পারে। এখানেই কাজ করতে পারবে। ছেলেমেয়েরা গিয়ে যদি তাদেরকে প্রপার একটা লেকচার দিতে পারে, একটা সেমিনার করতে পারে ড্রাইভারদের নিয়ে। এবং আমি অনেক সময় দেখেছি, আমি যখন পাহাড়ে উঠি,
অনেক সময় দেখেছি যে তারা কানে হেডফোন লাগিয়ে ফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি, বাইরে তো বিদেশে একটা কেউ চিন্তাই করতে পারবে না। মানে আপনাকে কাস্টমার প্যাসেঞ্জারকে গাড়িতে তুলে যে সে ফোনে কথা বলবে বা ব্লুটুথে কথা বলবে, একদম বলবে না তারা, একদম বলবে না। অর্থাৎ এটা ইনহেরেন্ট শিক্ষা একদম। হ্যাঁ, এটা একটা শিক্ষা, ইনহেরেন্ট শিক্ষা। কিন্তু এই শিক্ষাটা আমাদের ড্রাইভারদের মধ্যে আনতে হবে। সবার মধ্যে যে নেই তা না, আর কিছু কিছু আছে, কিন্তু অধিকাংশ আমি দেখেছি যে ওই গাড়ি চালাচ্ছে। অভিজিৎ, এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। এই হারমিস ভয়েসেস তৈরি করার পরিকল্পনাটা তোমার হঠাৎ এলো কেন? হঠাৎ ট্যুরিজমটাকে তুমি ধরলে কেন? তুমি তো অন্য কিছু ব্যবসা করতে পারো, তোমার তো ওষুধেরও একটা বড় হ্যাঁ, হাব আমার রয়েছে, আমি জানতে চাই। আমার অন্য ভার্টিক্যালও আছে। আসলে ট্যুরিজমটা জয়ন্তদা আমি প্রথম স্পোর্টস ট্যুরিজম, আমি যখন লন্ডনে কিছুদিন দেখেছি, মানে ছিলাম, তো ওখানে আমি দেখেছি যে মানে কিভাবে একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কিভাবে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি জার্মানিতেও দেখেছি বাবা মারা কিভাবে 3 বছর বয়সের ছেলে মেয়েদেরকে উড়ে ছাড়ছে, এতে ছেড়ে দিচ্ছে, কিভাবে করাচ্ছে। 3 বছর, তখন আমার চোখে আমি দেখছি একটা 3 বছরের মেয়েকে সুইমিং পুলে ছেড়ে দিয়েছে। আমি দেখেছি, আমি হ্যাঁ, সেই দৃশ্যটা দেখেছি, আমি দেখেছি, জার্মানিতেই দেখেছি। জার্মানিতে হ্যাঁ। ওটা দেখেছি যে বাবা, আমি জিজ্ঞেস করেছিলাম, ছুঁড়ে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলেছে না আমি দেখতে চাইছি যে ও সুইমিংটা ইন্টারেস্ট কিনা, সুইমিং না ইন্টারেস্ট, আমি ওকে টেনিসে নিয়ে আসবো, রাইট রাইট। টেনিসে নিয়ে আসবো। এই যে পেরেন্টসদেরও একটা আলাদা ইয়ে থাকে যে না, স্পোর্ট ইজ সামথিং অ্যাপার্ট ফ্রম দি এডুকেশন, স্পোর্ট ইজ অলসো অ্যান এডুকেশন। এটাও তোমাকে সাইমেলটেনিয়াসলি তোমার পড়াশোনার সাথে স্পোর্টটাও করতে হবে। সেটা কিন্তু বিদেশে প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের রেতে আছে। আর আমি এটাকে কেন করেছি, যেটা ইউ স্টার্টেড দ্য থিং, আমি করেছিলাম কি যে এই এক্সপোজারটা যদি নিয়ে গিয়ে আমি দিতে পারি বাইরে বিদেশে, টেনিসের আর রাফেল নাদালের সাথেও, মুইরাটাতে যেটা ওদের একটা টেনিস একাডেমি আছে, তার সাথেও করেছিলাম। এইখানকার, আমি কারোর নাম করবো না, এখানকার কোচেরা বললো যে না ওখানে গেলে কিছু না, এরা খালি পয়সা উপায় করবে, বাট নাথিং এলস। কিন্তু ওরা কত উপকৃত হতো ওখানে গেলে সেটা ইয়ে করতে। এখানে অনেক টেনিস একাডেমির কোচেরা আছে, তারা জানে তাদের লিমিটেশনসটা, সেই লিমিটেশনসটা জেনে বলছে যে না এটা ঠিক না, এটা যাওয়া উচিত না। অথচ কেন উচিত না সেটা তারা ইয়ে করতে কোনো পারে না। যুক্তিগ্রাহ্য কারণ না নেই। না, কোনো কারণ নেই। মানে কারণ হচ্ছে কি যে দে উইল বি এক্সপোজড, যে আমার কাছে এই ট্রেনিং স্কেডিউলটা আমি জানি না। একটা এফএ লাইসেন্স কোচ, মানে ফুটবলের মানে ইয়ে থেকে যারা ওয়েফা বা এদের থেকে কোচ লাইসেন্স পায়, তারা যে কতটা ডেপথ তাদের আছে যারা জানে, সেটা তুমি না দেখলে যতটা বুঝতে পারবে না। এবং তারা বাচ্চাদের থেকে আরম্ভ করে ট্রেনিং করছে। ড্যারেন বার্নার্ড একজন প্লেয়ার, আমার অফিসেও এসছে, কলকাতাতেও এসছে, ও এক্স চেলসি প্লেয়ার, আয়ারল্যান্ডে রায়ান গিগস এর সাথেও খেলতো, ইন্টারন্যাশনাল প্লেয়ার। সে একটা একাডেমি চালু করেছে, সে ওই 3 বছর 4 বছরের বাচ্চাদের থেকে ট্রেনিং করছে। সে বড়দের করবে না, সে ওইখানে করে একটা লেভেলে করে তাদেরকে আবার অন্য ক্লাবে ছেড়ে দিচ্ছে। সো এটাও একটা বিরাট ব্যাপার। সে চেলসিতে খেলেছে, তার কতখানি নলেজ, সে বলছে আমার নলেজটা আমি দিই, আমার দেশের প্লেয়াররা বা আমার কাছে যারা আসবে তাদেরকে আমি তৈরি করবো। তার মানে স্পোর্টসটাই হচ্ছে তোমার এই ট্যুরিজমে আসার আমার পিছনে অন্যতম স্পোর্টসটা কারণ। হচ্ছে ট্যুরিজমে আসার অন্য কারণ। আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসতাম, আমি ঘুরতে ঘুরতে ভালোবাসতাম বলে ভাবলাম যে তাহলে এটাকে একটা। তো হারমিস ভয়েসেস নামটা কেন? হারমিস হচ্ছে গ্রিক গড অফ ট্রাভেল অ্যাকচুয়ালি, আচ্ছা, সেই জন্য গ্রিক গড অফ ট্রাভেলার। হ্যাঁ, হারমিস, হ্যাঁ। আচ্ছা, এই যে বিষয়টা তুমি করেছো, এবং আমি জানি যে হারমিস ভয়েসেস যথেষ্ট ভালো কাজ করছে, জানি না, শুধু কি ইন্টারন্যাশনাল ট্যুর না ন্যাশনাল ট্যুর? না না, আমি ইন্টারন্যাশনাল, আমার তো মেইনলি ফর্টে ছিল ইন্টারন্যাশনাল। আমরা এখন আফটার কোভিড আমরা এখন ন্যাশনালও করছি, মানে ইন্ডিয়াতেও করছি, মানে আউটবাউন্ড আর ইনবাউন্ড বোথ করছি। তবে আমার মেইনলি হচ্ছে কি যে আমি একটুখানি অন্য, ওই যেটা বললাম যে লাইফস্টাইল এবং আলাদা করি, আমার ট্যুরিজমটা একটু অন্য ডাইমেনশনের বলতে আমরা নর্দার্ন লাইটস, চেজিং দ্য নর্দার্ন লাইটস, ওটা একটা দেখার মতন জিনিস। আমরা নর্দার্ন লাইটসটা করি। নর্দার্ন লাইটস আমাদের সাথে অনেক লোক গেছেন, তারা নর্দার্ন লাইটস দেখেছেন। এবং নর্দার্ন লাইটস অনেকে শুধু নরওয়ে থেকে যায় বা ফিনল্যান্ড থেকে দেখতে যায় কিংবা রাশিয়া থেকে যায়, সেটা অনেকটা চান্স কম থাকে। আমরা এমন একটা টাইম করি, যেটা একটা লুলিয়া বলে একটা জায়গা আছে, দ্যাট ইজ ইন সুইডেন। পৃথিবীতে আপনার ফেসবুকে সার্ভার দুটো জায়গায় আছে, একটা ইউএস এর মিনিয়াসোটাতে, আর একটা হচ্ছে লুলিয়াতে। এই লুলিয়া থেকে একটা দুর্ধর্ষ নর্দার্ন লাইট সাইটিং হয়, মানে এটা একদম আর্টিক সার্কেল ছাড়িয়ে যেতে হয়, ওখান থেকে কিরুনা চলে যায়। তো ওই সমস্ত জায়গা থেকে আমরা নর্দার্ন লাইটসটাকে করি। সো ইটস আ ফ্যান্টাস্টিক, মানে একটা 8 দিন কি 10 দিনের একটা ট্যুর হয়। ইটস আ ফ্যান্টাস্টিক ট্যুর। মানে আর তারপরে ওর সময় একটা ফেব্রুয়ারি মাসে ইয়কমক বলে আর একটা জায়গা আছে, জকমক বলে, ওই লুলিয়ারই কাছাকাছি। ওখানে স্বামী ট্রাইব আছে। এখন
প্রায় কমে গেছে। ওরা ওই নর্ডিক সার্কেল আর ওইখান দিয়ে ওরা ওখানেই ঘোরাফেরা করে থাকে আর কি, এবং এতে ওদের একটা ফেয়ার হয়ে যাচ্ছে এবং সেটা 400 বছর ধরে চলে যাচ্ছে। 400, আমি যেটা গিয়েছিলাম ওটা 414 বছর ছিল, তারপরে যখন গেল 415 বছর। তো এই 400 ইয়ার্স ধরে একটা ফেয়ার হচ্ছে। ফেয়ারটা কিরকম ফেয়ার দেখো, এটা ট্যুরিজমের পক্ষে বলছি, ফেয়ারটা কিরকম দেখো, মানে টোটাল বরফ, মানে ওখানে কোনো ছাউনি নেই। প্রত্যেকটা নর্ডিক পিপল, মানে ওই সামি ট্রাইব, তারা সারা বছর ধরে যা জিনিসগুলো তৈরি করছে রেন্ডিয়ার্সদের মিট, রেন্ডিয়ার্সদের মাথা শিং নিয়ে আরম্ভ করে এ থেকে আরম্ভ করে যত কিছু করছে ওটা ওখানে ডিসপ্লে হচ্ছে। তারপরে ওই ফারের জ্যাকেটস থেকে আরম্ভ করে বসার মানে রেন্ডিয়ার স্কিনস, এভরিথিং কি নেই ওখানে, কাপস, হর্ন দিয়ে সমস্ত কাপস তৈরি করছে। এটা একটা মজার ব্যাপার। এবং তখন ওখানে রেন্ডিয়ার রেস কোথাও দেখিনি। ভিডিও দেখেছিলাম আমার যত মনে পড়ছে। হ্যাঁ, রেন্ডিয়ার রেস আমি কোথাও দেখিনি। রেন্ডিয়ার রেসিং হয়, ডগ স্লেজিং তো আছেই, মানে হাস্কি স্লেজিং আছে। তো এইগুলো না, মানুষ যখন গেছে ওখানে একটা ওয়াও ফ্যাক্টর, মানে এটা ভাবতেই পারে নাকি। ও কিন্তু তোমার টেম্পারেচার হচ্ছে -20 ডিগ্রি টেম্পারেচারে, এবং ওখানে নানা রকম প্রোগ্রাম হয়, শো হয়। মানে আর কেউ যদি ইন্ডিয়া থেকে আমরা যখন যাই বা এ করে, ওরা এত খুশি হয়, তোমরা এত দূর থেকে এখানে এসছো, যেখানে ওই সমস্ত এরিয়া এবং ইউরোপ থেকে প্রায় প্রত্যেক বছর 50 থেকে 60 হাজার লোক ওই টাইমটাই যায়। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে তোমার রক্তে ঢুকে গেছে। আমি যেটা বুঝতে পারছি যে ট্যুরিজমটা রক্তে ঢুকে গেছে। ভালোবাসি আউট অফ প্যাশন দাস উদ্যোগপতি, এবং সেই জন্যই তিনি পর্যটনটাকে কেন্দ্র করে তার ব্যবসা বিস্তৃত করেছেন। আমি আরেকটা বিষয়ে আসবো, সেটা হচ্ছে বিশ্বকাপ। ফুটবল তো একটা পবিত্র তীর্থভূমি, আমাদের 4 বছর অন্তর অন্তর হয়। তো তোমার একটা অভিজ্ঞতা আছে পান্নালাল চ্যাটার্জিকে ঘিরে। পান্নালাল চ্যাটার্জি, আমি দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, পান্নালাল চ্যাটার্জি হচ্ছেন সেই ব্যক্তি, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু যিনি ব্যক্তিগত উদ্যোগে বিশ্বকাপ জেতেন। তাকে নিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা অভিজিতের রয়েছে। অভিজিৎ, যদি একটু বলো আমাকে। হ্যাঁ, জয়ন্তদা, মানে পান্নাদা এত ভালো মানুষ, মানে পান্নাদা চলে গেছেন, আপনি পান্নাদাকে নিয়ে একটা, আর কেউ করেনি, যেটা আমি বলে রাখি, আপনি একটা পান্নাদাকে স্মরণ করে চলে যাওয়ার দিনে আপনি একটা প্রোগ্রাম করেছিলেন। পান্নাদা মানে বিশ্বকাপ ভারতবর্ষ থেকে কেউ মানে এতবার গেছে, এবং ইন ইজ ওন কস্ট। সেই সময়টা ইন্টারনেট ছিল না, আমরা কেউ ছিলাম না, চিড়ে মুড়ি খেয়ে থাকতেন। এবারও আমাদের সাথে, আগের বারও যখন মস্কো গেলেন, এখন তো মারা গেলেন, তো গেলেন। তো আমি একদিন অফিসে বসে কাজ করছি, তখন আমাদের সব টিকিট ফিকিট সব ফাইনাল হয়ে গেছে, যারা যাবেন সব হয়ে গেছে, আমার কাছে টিকিট নেই, সিরিয়াসলি আমার কাছে কোনো টিকিট ছিল না। তো হঠাৎ দেখলাম পান্নাদা ঠেলে ঢুকলেন, সঙ্গে বৌদি, দুজনে মিলে। এত বয়স্ক পান্নাদা, আপনি কি ব্যাপার? বলে, না দেখো না, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে। কি ব্যবস্থা? না, আমি খেলা দেখতে যাবো। পান্নাদা, আমার কিচ্ছু নেই, সিরিয়াসলি বলছি, আমার কিচ্ছু, কোনো টিকিট ফকিট নেই, আমি কি করে ব্যবস্থা করবো? আপনি তো এত দেরি করলেন, আমি ভেবেছি এবার আপনি যাবেন না। বলে, অভিজিৎ, আমি কোনো কথা শুনছি না, তুমি যতক্ষণ না করবে আমি এখান থেকে উঠবো না। এইরকম হচ্ছেন মানুষ, এত তার জেদ। তখনই বয়স 85 বছর, প্রায় 85। না, এই মানুষটাকে, এই এক্সপিরিয়েন্স, মানে এনাকে যদি না আমি দিতে পারি, খুব খারাপ হয়। আমি আবার মেলামেল করলাম ফিফার, মানে আমাদের যে টিকিটিং সাপ্লায়ার আছে আর্জেন্টিনার একটা ম্যাচ ওনাকে দিলাম, আর একটা ম্যাচ আমার মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি ব্রাজিল ছিল বোধহয়। একটা সেন্ট পিটসবার্গে ছিল, একটা মস্কোতে ছিল, সেটা দিয়েছিলাম। এবং আর একটা মজার ঘটনা হচ্ছে, এইসব যখন চলছে, পান্নাদা মাঝে মাঝে আসছেন, পান্নাদা আপনাকে আসতে হবে না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উনি সেটেল করছেন না, অ্যাকচুয়ালি আপনাকে আসতে হবে না, আমি করবো, করে পাঠিয়ে দেবো। পান্নাদা একা যাবে না, পান্নাদার বৌদি। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে এত বয়স্ক মানুষ, ফ্লাইট, মানে কলকাতা থেকে দিল্লি যেতে হবে, দিল্লি থেকে মস্কোর ফ্লাইট ধরতে হবে, মস্কোতে তো শুধু নয়, তারপর মস্কো থেকে খেলা দেখে, আপনি ছিলেন মস্কো থেকে খেলা দেখে, তারপর স্যাপশন রেডে সেন্ট পিটসবার্গ যেতে হবে। সেটা কি করে পান্নাদা যাবে, আমার তো মাথায় কিছু ঢুকছে না। যাই হোক, আর একজন পেয়ে গেলাম যে পান্নাদাকে গাইড করে নিয়ে যাবে আর কি। আরো একটা ঘটনা, হঠাৎ সেদিন এরকম কাজ করছি, একটা বিখ্যাত ডাইরেক্টরের অফিস থেকে, বম্বেতে আমার অফিসে ফোন এলো যে পান্নালাল চ্যাটার্জি কি এবারও যাচ্ছেন। আমি বললাম, আপনি কে বলছেন? মানে সে একটা অমিতাভকে নিয়েও ছবি করেছে, বাঙালি ডাইরেক্টর। আমি বললাম যে হ্যাঁ, যাচ্ছেন তো। বলে, আমার একটু কন্ট্যাক্টসটা চাই, এবং আমি পান্নাদার সাথে কথা বলে শুট করবো। তাই পান্নাদাকে আমি আগে ওনাকে জিজ্ঞেস করি, তারপরে আমি তো উইদাউট কনসেন্ট করতে পারবো না। তো আমি পান্নাদাকে জিজ্ঞেস করলাম যে, পান্নাদা দেখুন, আপনাকে বম্বে থেকে এরা খুঁজছে, যে অমিতাভকে নিয়ে বই করেছে,
তাহলে আপনি কত ফেমাস দেখুন, মানে ইয়ার কি তো হতো, তুমি টোস্ট খাও টোস্ট খাও, টোস্ট ফোস্ট খেয়ে তো বললো যে আচ্ছা তুমি দাও। তো আমার অফিসের থেকে ফোন করলো, ওরা বললো যে আমি এরকম আপনি যাচ্ছেন, টোটালটা আমি শুট করব এবং বিবিসি তেও যাবে, টোটালটা শুট করব। তো সেই একটা বিরাট অভিজ্ঞতা, তারা সত্যি এসেছিল, তারা নিঃসন্দেহে তাই, হ্যাঁ নিঃসন্দেহে খুব বড় অভিজ্ঞতা। আর এই ধরনের অসংখ্য অভিজ্ঞতা অভিজিতের রয়েছে। অভিজিৎ কিন্তু একজন উদ্যোগপতি, বাঙালি উদ্যোগপতি, সব থেকে বড় কথা নির্ভেজাল বাঙালিয়ানা সে প্রথিত করে সমস্ত বিদেশের মাটিতে। এই বিষয়টা একটু যদি বলো। না, বাঙালি তো ডেফিনেটলি, দেখুন আমরা তো সবাই চাই যে বাঙালি আর একটু বেশি করে ঘুরুক। এখন কিন্তু বাঙালি প্রচন্ড ঘুরছে। এই যে ধরুন, এই আমি আজকে আসছি, 7 দিন আগে একটা দুর্দান্ত এক্সপিডিশন বাঙালিরাই করে এলো, দ্যাট ইজ আপনার অসলোতে, মানে ফিয়র্ড ক্রুজ, হার্টি গ্রুটেনের একটা ক্রুজ হয়, ফিয়র্ড ক্রুজ, এবং বিভিন্ন ফিয়র্ডের মাঝখান দিয়ে ওই ক্রুজ গুলো যায় এবং তারা নর্থ কেপ পর্যন্ত চলে যায়, নর্থ কেপে নামে, নর্থ কেপ, লোফোটেন, এই সমস্ত জায়গাগুলো আছে না, মানে খুব রিমোট জায়গা নরওয়ের, এবং সেগুলো সব একটা পুরো গ্রুপ করে এলো। তো আমি বলছি কি, বাঙালি এখন সব জায়গায় আছে, বুঝতে পারছেন তো, এবং সেটা গিয়ে হয়তো কোনো রেন্ডিয়ারের মাংস পেলে সেও খাচ্ছে, মানে ওরকম জানে যে আমাকে মাছ ভাত খেতে হবে, বাট স্টিল মানে আমাদেরও খুব ভালো লাগে যদি বাঙালি টুরিস্ট, মানে অ্যাকচুয়ালি বাঙালি টুরিস্ট, মানে বাঙালি মানুষজনকে আমরা যদি কেটার করতে পারি, সত্যি খুব ভালো লাগে। কারণ এখন মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মেন্টালিটিও এখন প্রচুর চেঞ্জ হয়ে অর্থাৎ গেছে। বাঙালির ঘরকুনো অপবাদটা চলে গেছে, এবং সেই হ্যাঁ। অপবাদটা চলে যাওয়ার মূলে কিন্তু অভিজিৎদের মতো উদ্যোগপতিরাই রয়েছেন বেশিরভাগটাই। অভিজিৎ, একটা শেষ প্রশ্ন আমার, হুম, হুম। সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, ট্যুরিজম এবং ট্রাভেল, হুম। এই জিনিসটা বাঙালির জীবনে শুধু নয়, আমাদের বাংলায় অথবা ভারতবর্ষে ঠিক কোন জায়গায় রয়েছে ট্রাভেল এবং ট্যুরিজম? দেখুন, ডিমান্ড প্রচুর রয়েছে ট্রাভেল এন্ড ট্যুরিজমের। ঠিক কোন জায়গায় রয়েছে বলতে গেলে আমি যেটা আপনাকে বলি, ডিমান্ড খুব ভালো রয়েছে। আমাদের হয়েছে কি না, একটু সুন্দর করে, একটু কম পয়সার মধ্যে, লোকের কমফর্ট জোনের মধ্যে যদি আমাদের প্যাকেজিংটা ঠিক মতন করে আমরা অর্থাৎ পৌঁছাতে মোড়কটা পারি। ভালো করতে হবে। হ্যাঁ, মোড়ক, এবং তাকে সেই ডেলিভারেবলটাও দিতে হবে। শুধু তো আমি ঝাঁচক না, করে প্যাকেজ করলে প্যাকেজে তো দিলে হবে ঠিক না, তাই। আমাকে সেই ডেলিভারেবলসটাও করতে হবে। কারণ কি, আমাদের ম্যাক্সিমামটাই রিপিট ক্লায়েন্টস হয় আমাদের ক্ষেত্রে, আমি বলছি। তো আমরা সবসময় চেষ্টা করি কি, যে একটা রিজনেবল রেটের মধ্যে মানুষকে নিয়ে যাওয়া, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া, এবং তাদের আবার ফিরিয়ে আনা। আমরা সেটা এক নম্বর চেষ্টা করি। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে স্পোর্টস ট্যুরিজম, অনেকে না প্যারিস বলুন, লন্ডন বলুন, স্পেন বলুন, মানে মাদ্রিদ বলুন, বার্সেলোনা বলুন, প্রচুর বার গেছে। এক একজন আছেন তো, অনেকে অনেকবার গেছে লন্ডন টন্ডন, কিন্তু তারা গিয়ে কেউ হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, কেউ হয়তো আর্সেনালের সাপোর্টার, কেউ হয়তো চেলসির সাপোর্টার, কেউ তো ম্যানচেস্টার সিটির সাপোর্টার, কেউ কিন্তু গিয়ে কোনোদিন খেলা দেখতে পায়নি। খেলার দেখাটা ওখানে গিয়ে 1 বছর ওয়েট করতে হবে, তবে ঠিক তাই। টিকিট পাবে। আমাদের কাছে কি হচ্ছে, সেই টিকিট রাইটস গুলো থাকে, মানে হয়ে আছে, সেগুলো কি আমরা সঙ্গে সঙ্গে একদিন দুদিন লাগে তার কাছে টিকিট পৌঁছে যেতে পারে। এই যে তারা খেলাটা 2 ঘন্টা ধরে দেখলো কি 2.5 ঘন্টা ধরে দেখলো, তাদের একটা অ্যাড্রিনাল রাশ, তাদের যে ওই অভিজ্ঞতা, তাদের নিজের স্বপ্নের নায়কদের, প্লেয়ারদের সামনে থেকে দেখলো, দেখে ফিরে এলো, শুধু তারা ফিরে আসে না, তারপর তোরা আরাম করে তাদের ট্যুর করে বা ট্যুরের মাঝখান দিয়ে করে। এইবারে যেরকম ইউরো কাপ দেখতে গিয়ে জার্মানিতে সেমিফাইনাল হয়ে গেল, সেমিফাইনাল আর ফাইনালের মাঝখানে একটা গ্যাপ ছিল, এখান থেকে বেশ কিছু মানুষ, বাঙালি সব, এখান থেকে বেশ কিছু মানুষ বলে, ওই তাহলে আমি জার্মানিতে এতদিন কি করবো। তো ওখান থেকে ওরা চলে গেল তোমার ইয়েতে, ব্রাসেলসে, বুঝতে পারছো, ব্রাসেলস ঘুরে চলে এলো, ওখান থেকে আবার প্রাগ চলে গেল। কারণ ইউরোপ তো খুব কাছাকাছি কানেক্টেড, ট্রেন 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ইউরোপ। তো ওই যে খেলা দেখছেন, খেলা দেখার সাথে সাথে কিন্তু তাদের একটা সার্কেল ট্যুরিজমটা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, খেলা দেখার মধ্যে ট্যুরিজমটাই। এই অলিম্পিক্সও আমাদের লোকজন গেছে দেখতে, যদিও শুটিংটা কেউ যায়নি, মানে আমাদের থ্রু দিয়ে যারা গেছে, শুটিংটা এখনো পর্যন্ত কেউ যায়নি, গেলে হয়তো খুব ভালো হতো। বাট ওরা রেসলিংটায় যাচ্ছে বা এতে যাচ্ছে, আরো কয়েকটা ইভেন্ট আছে, টেনিসটায় যাচ্ছে, ফুটবলটা কেউ নিচ্ছে না, যায়নি। সো এইগুলো ওরা দেখবে, তার সাথে ফ্রান্স ঘুরবে, রাইট। খেলা তো হয়ে যাবে, তারপরে কি করে, যারা ভিসা নিয়ে গেছে, ফ্লাইট ফেয়ার খরচা করে গেছে, হোটেল খরচা করছে, তারা তো কিছুটা ঘুরবে। এবার এই ঘোরাটার জন্য তাদেরও আমরা সেটাই তৈরি করে দিই, বা আপনারা এই জায়গায় যাবেন, ভার্সাইতে যাবেন, লুভে যাবেন, এইগুলো দেখবেন টেকবেন, এগুলো করে দিই। তারা ওইটাই এনজয় করছে,
খেলার মাঝখানে আবার যদি খেলা থাকে তারা সেটাও করছে। So these অর্থাৎ are the আমরা বুঝতে players, পারছি হ্যাঁ। রথ দেখা এবং কলা বেচা একসঙ্গেই হচ্ছে, এবং বাঙালি রথ দেখা এবং কলা বেচাতে যে উৎসাহী হয়ে উঠছে তার প্রমাণ এই অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, হারমিস ভয়েসের যে কর্ণধার এবং স্বত্বাধিকারী। হ্যাঁ। হারমিস হচ্ছেন একজন গ্রিক গড অফ গ্রিক গড অফ Goddess of ট্রাভেল, travel. গ্রিক গডেস অফ ট্রাভেল, এবং তার নামেই এই এই কোম্পানি। সুতরাং আমরা আশা করব হারমিস ভয়েসেস আরো অনেক বেশি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে এবং ট্রাভেল এবং ট্যুরিজমের ক্ষেত্রে ভারতবর্ষে অভিজিতের মতো আরো অনেক উদ্যোগপতি আসবে। ধন্যবাদ অভিজিৎ আমাদের সঙ্গে আজকে অনেক যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।